বড়া বিয়ের আসরে নিজের হবু বরের পা দুটো চেপে ধরল তুলি। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল বিয়ে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তি। এ প্রথম হয়তো দেখেছে নিজের বিয়ের আসরে কোনো কনে নিজের হবু বরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে। পানিতে টুইটম্বুর চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি, অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাদ। তার পাশে দাঁড়িয়ে আছে তার প্রেমিকা, হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে। অপরদিকে লাল বেনারসি পরে বধূ বেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে, অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। তুলির মামা মামিও নিস্তব্ধ হয়ে আছেন। নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে। আহাদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকা কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল তুলি, আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই, দেখো না লাল বেনারসি পরে বধূ বেশে এই আমি তোমার পায়ে হাত চেপে রেখেছি। অপেক্ষায় ছিলাম তোমার বধূ বেশি সাজে, কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে আর রেখেছো তুমি। ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম? বিয়ে করে নাও আমাকে আহাদ ভাই। তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আকুতি আহাদের মস্তিষ্ক ছেদ করে উঠল। নিজের দু চোখ বুঝে আবারও মেলে দৃষ্টি নিবন্ধন করলো তুলির মায়াবী মুখখানাতে। নিষ্পাপ তুলি, মায়াবতী কন্যা, অথচ অজস্র মায়ায় ভরপুর তার চেহারা। ডাগর ডাগর চোখে চিকচিক করছে জল। 17 বছরের মেয়েটাই কি লাল টুকটুকে বেনারসিতে হুট করে 27 বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে। নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল, শুকিয়ে গেল। পাশে থাকা দাঁড়ানো ঝুমুর হাতটা আঁকড়ে ধরলো শক্ত করে, কঠিন গলায় বলল, আমি ঝুমুকে ভালোবাসি তুলি, তোকে আমি কখনোই ভালোবাসি না। আমি জানতাম না খালামণি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকে, কিন্তু বিশ্বাস কর আমি তোকে নীতির মতো করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা। মা যে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি। তুই আমায় ক্ষমা করে দে তুলি। আহাদের পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি। বাড়ি বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয়। আহাদ ঝুমুর দিকে এক পলক চাইল। সে আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন স্বরে বলে উঠল, অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আসর পর্যন্ত আনলে? কেন আমায় ছোট্ট মনটাতে তোমরা সবাই মিলে আঘাত হানলে? আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না আহাদ ভাই। তোমরা সবাই মিলে তো আমাকে কথাগুলো বলতে বলতে মামা মামের দিকে চোখ বুলালো তুলি। চিৎকার করে বলল, শান্তি হয়েছে তোমাদের? হয়েছে শান্তি? আমায় বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছিলে, দাও এবার বিয়ে দাও আমাকে। সহ্য করতে পারছিলে না তো আমাকে? বিদায় করো এখন, যার সাথে পারবে তার সাথে বিদায় করে দাও। কানাঘোষা শুরু হয়ে গেল পুরো বাড়িতে। বাড়ি শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতে ফ্লোরে ঢলে পড়লো তুলি। আটকে উঠলো আহাদ। এগিয়ে আসতে নিলে বাধা প্রদান করলো তুলির মামা। উনি নিজে কোলে করে রুমে নিয়ে গেলেন তুলিকে। সাথে সাথে মুখ বাঁকালো তুলির মামি। ননদের দিকে তাকিয়ে বললেন, ছেলের কুকুরটি দেখেছো হিমা? কেমন ঠকালো মেয়েকে। অসহায় চোখে আহাদের দিকে তাকালেন হিমা বেগম। কঠোর স্বরে বললেন, আমার ছেলের কুকুরটি করেছে নাকি আপনি? ওই ভাইয়া উঠে পড়ে লেগেছিলেন তুলিকে বিদায় করতে। তুলি তো বোঝা হয়ে গিয়েছিল আপনাদের উপর। আমি কত করে বলেছি একবার ছেলে মেয়েদের মতামত জেনে নিই, কিন্তু আপনিও ভাইয়া মিলে আমায় জোর করে বলে বিয়েটা দেওয়ার জন্য। দেখলেন তো পরিণতি। আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেল। মামা এসে হতাশা নিঃশ্বাস ফেলে হিমা বেগমের উদ্দেশ্য করে বলে উঠলেন, আহাদ ও মেয়েটার বিয়েটা ব্যবস্থা করো হিমা। সাথে সাথে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো আহাদ, তুলি ঠিক আছে মামা? ওর অবস্থার জন্য তুমিও আমরা সবাই দায়ী, তাই এই প্রশ্নটা করা মানায় না তোমার। দমে গেলেন আহাদ। বিয়ে বাড়ির সবাই চলে গেলেন একে একে। তুলির মায়ের চাচাতো বোনও ওনার হাজবেন্ড এসেছিলেন, ওনারাও চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে। তুলি 17 বছরের কিশোরী কন্যা, বাবা মাকে হারিয়ে প্রায় বছর খানেক গড়াবে। মামার সাথে বাবার বিজনেস ছিল, সেখান থেকে তুলির কিছু প্রাপ্য। সেই সুবাদে মামার বাড়িতে তার বসবাস। চাচা আছেন একজন, কিন্তু 12 বছরেই তুলিকে পালন করতে রাজি ছিলেন না তারা। শেষমেশ মামার বাড়িতেই ঠাঁই হলো তার। কিন্তু মামির চক্ষু বিষ ডাগর আখির অধিকারিণী তুলি। অন্ধকার রুমে চাঁদের ঝলঝলে আলো এসে প্রবেশ করেছে। পাশ থেকে হাওয়া তারে নাকে এসে দোলা দিচ্ছে চাপা ফুলের গান। বিছানায় কোনায় মাথা ঠেকিয়ে গভীর চিন্তায় মগ্ন তুলি। তার ছোট্ট বাটন ফোনটা যে কখন থেকে বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। শব্দও যেন তার কর্ণগোচর হতে রাজি নয়। গভীর চিন্তায় মগ্ন মানুষগুলোকে আর আশেপাশে খেয়াল থাকে। টুপ টুপ করে জল ঝরে পড়েছে চোখ থেকে, ভিজিয়ে দিচ্ছে চাদরের সামান্য অংশ। কষ্ট করে তার খুব বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে তার ছোট্ট হৃদয়টা। আহাদকে সে ভালোবাসে না, তবে একরাশ ভালো লাগা জমাইতো তার মন জুড়ে আহাদের জন্য। আবেগ বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে সাময়িক ভালোবাসে। কিন্তু চঞ্চল মন যে মেনে নিতে পারছে না কষ্টটা। তুলির বয়সে মেয়েদের জন্য হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারা সহজ কথা না। ফোনটা আবার বেজে উঠতে চরম বিরক্তি প্রকাশ করলো তুলি। না দেখেই কানে ধরতেই কর্ণকুহরে এসে পৌঁছালো আহাদের দৃঢ় কণ্ঠ। সোজা হয়ে বসলো তুলি। আই এম সরি রে তুলি, আমার জন্য আজ কত কিছু ফেস করতে হলো তোকে। আমায় ক্ষমা করে দে বোন। বোন বলছো, আবার ক্ষমাও চাইছো? যদি পারো তবে দোয়া করো আমার ছোট্ট বোনের হৃৎপিণ্ড যেন এক রাজকুমার এসে কবজা করে নেয়।
অবাকের শীর্ষে পৌঁছে গেল আহাদ। নরম স্বরে বলে উঠল, তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না তুলি? জানিস, তুই যখন আমার পায়ে ধরেছিলি তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি অসহায় ছিলাম তুলি। যে মেয়েটা আমার নিজের জন্য নিজের পরিবার ত্যাগ করে চলে এসেছে ঢাকা থেকে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দিতাম বল? তোকে বিয়ে করলে তোদের দুজনকে ঠকানো হতো। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম তুলি। মামা এত তাড়াতাড়ি বিয়েটা ঠিক করলো যে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দিস। কিছু বললো না তুলি, কল কেটে দিল বিছানায়। চোখের অশ্রু এখনো গাল গিয়ে গড়িয়ে পড়ছে। ভালো না বাসুক, ভালো লাগা তো ছিল। প্রেমিক পুরুষ না হোক, এক মুহূর্তের জন্য হলেও তার অতি চঞ্চল কিশোরী মনটা স্বামীর রূপে আহাতকে কল্পনা তো করেছিল। আজ আহাদ তার ছোট মন ভেঙে করেছে হয়তো সময়ের স্রোতে একদিন আহাদের মন ভঙ্গ হবে। গাড়ি ছুটে চলেছে সুদূরের কোথাও। ফাল্গুনের মৃদু মৃদু বাতাস পাল্লা দিয়ে উড়িয়ে চলেছে তুলির খোলাচল। মৃদু মৃদু বাতাস শীতের রুক্ষতা দূর করে মনকে উদাস করে দিচ্ছে ঋতুরাজ বসন্তের। প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে, কিন্তু তুলির মনে কেন ঘোর অমাবস্যার সমাহার। কিশোরী বয়সের আবেগ কেন চঞ্চল তুলিকে দমিয়ে দিচ্ছে। চোখ জোড়া ব্যস্ত বাহিরে দৃশ্য অবলোকন করতে, সবুজে ঘেরা প্রকৃতি দেখতে। তুলি এখনো এর আগে ঢাকা আসেনি, আজ প্রথম ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে। মাথায় কারো স্পর্শ পেতে আলতো হাসলো তুলি। একটা নদী দেখিয়ে বলল, দেখ না খালামণি, নদীটা কি সুন্দর। তুলির দিকে চেয়ে মুখে হাসি ফুটে তুলির মিসেস সারোয়ারে। তিনি তুলির মায়ের চাচাতো বোন। বাবার বাড়িতে সচরাচর আসা হয় না ওনার। বহু বছর পরে এসে তুলিকে দেখে মায়া পড়ে গিয়েছিলেন তিনি। পরক্ষণে যখন জানতে পারলো তুলির বিয়ে, চমক হয়ে উঠেছিল গত পরশুদিন। তুলির মামার কাছে আবদার করলেন তিনি তুলিকে নিজের কাছে নিয়ে যাবেন। তুলির মামি যেন না চাইতে জল পেয়ে গেল। ধরে বেঁধে বিদায় করে দিল কে। তুলি খারাপ লাগেনি, একটু খারাপ লাগেনি। এই শহরে আর থাকতে চায় না সে। তার মন তো নিজের মতো করে উঠতে চায় অন্য কোনো শহরে। কিশোরী বয়সটাই এমন। আদের চেহারা দেখে বেদিত হতেও আর রাজি নয় সে। তবুও চেহারা কষ্টে কি আর এত সহজে ছেড়ে দিতে রাজি হয়? ড্রয়িং রুমে বসে আছে তুলি। সারোয়ার আর দুই মেয়ে ইনশিতা আর আমরিনা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে তুলির দিকে। ইনশিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, আমরিন তুলির সমান এবার কলেজে ভর্তি হবে। ইনশিতা ও আমরিনের কাছে তুলিকে ভীষণ ভালো লেগেছে। ভীষণ কেমন মায়াবী চেহারা মেয়েটা, আর এসে কেমন মিশে গেছে ওদের দুজনের সাথে। পক পক করার জন্য যে তুলি নামক মেয়েটা ওস্তাদ তা বুঝতে বাকি নেই ইনশিতার। তাদের বাড়িতে তো আগে থেকে এক অত্যন্ত রাগী গুমরি মুখ মানুষের বসবাস। এখন তো এক পক রানীও চলে এসেছে। এবার মনে হচ্ছে বাড়িটা একদম পরিপূর্ণ হয়েছে। প্রচণ্ড টায়ার তুলে বিছানায় শুয়ে চোখ দুটো বুজে নিল। খুব সুন্দর বাড়িটা। দুপুরে এসে ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখছে আমরিনের সাথে। আমরিন ও ইনশিতাকে বেশ ভালো লেগেছে তার। এখন তার মনটা একটু শান্তি চায়, একটু বসন্তের মাঝে হারিয়ে যেতে চায়। সন্ধ্যার আকাশ জুড়ে রক্তিম আবার মেলা, চাঁদে অজস্র নয়ন তারার ছড়াছড়ি। ইনশিতার সাথে এসেছিল ছাদে, কোনো একটা কাজে নিচে গিয়েছে ইনশিতা। তখন থেকে একা দাঁড়িয়ে আছে, হাওয়া লাগছে ছাদের কার্নিশ গিয়ে। হঠাৎ গায়ে উত্তপ নিঃশ্বাস অনুভূত করতেই পিলে চমকে উঠল তুলি। ভয়ার্থ মন নিয়ে উল্টো ঘুরতে সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। কোমর জড়িয়ে কাছে টেনে নিল। মানুষের বুকের কিছু অংশ খামচে ধরে চোখ খুলতে বুক হৃৎপিণ্ড স্পন্দন প্রচণ্ড গতিতে। প্রচণ্ড নীলাভ চোখের মনে দেখছে তুলি। সুদর্শন যুবক তার কোমর জড়িয়ে আছে, তার দিকে ব্রু কুচকে কি সুন্দর ছেলেটা। তুলির অবুঝ মন হঠাৎ বলে উঠল, মুখে নিরসতার স্বপ্ন করে বলল, কে আপনি? এখানে কি করছেন? কে বলবে তুলি? তার গলা তো শুকিয়ে কাটে। বা এভাবে প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি এসেছে সে। এভাবে কাছ থেকে কখনো কোনো ছেলেকে দেখা হয়নি। নীরবতা যেন আষ্টে পিষ্টে আঁকড়ে ধরেছে ছেলেটাকে আবিষ্কার করলো বুকের মধ্যে। স্মৃতিস্পন্দন এসে কানে বাড়ি খেতে লাগলো বারবার। ডোক গিলল তুলি। মুখে বলল, তাকালো নীল পাঞ্জাবি পরা ছেলেটার মুখে দিয়ে। ছেলেটার চোখে মুখে বিরক্তির আভা ফুটে উঠেছে। কিছুটা সরে এসে কাঁপা জবাব দিল, আমি তুলি। আচমকা সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার মুখে হাসি ফুটে উঠল, চোখে ফুটে উঠল মুখ দুটা, ঠোঁট দুটো আর একটু প্রসারিত করে তুলির একদম কাছে এগিয়ে এসে বলল, কুমিল্লার তুলা। অজান্তায় মাথা দুলালি তুলি। ছেলেটা মুচকি হেসে যেতে যেতে বলে উঠে, অবহেলার ছাদে থাকলে পেতনি ধরবে তুলা, নিচে নেমে আসো। তুলি যেন কোনো মোহ আটকে পড়ে গেছে। পরক্ষণে ছেলেটা যাওয়ার পথে তাকিয়ে একটা কথা মাথায় আসতে মুখ হা হয়ে গেল তার। নিজে বিড়বিড় করে বলতে লাগলো, কুমিল্লার তুলা। শার্টের হাতা ফোল্ড করতে করতে অত্যন্ত রাগী ফেস নিয়ে গতকাল ছাদের সে অচেনা নীলাভ চোখে সুদর্শন ছেলেটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তীব্রতর অবাক হয়ে তুলি। এত রাগী ছেলেটা। খপ করে পাশে থাকা ইনশিতার হাত খামচে ধরল শক্ত করে। তুলি অত্যন্ত সাহসী প্রকৃতির এক মেয়ে, কিন্তু তার সাহস যেন এই রাগী ছেলেটার কাছে খুবই নগণ্য। ইনশিতার কিছুটা পিছনে লুকিয়ে গেল সে। তাই কে আসতে দেখে ইনশিতাকে যেন প্রাণ ফিরে এলো। মুখে হাসি ফুটে উঠল তার। আর্দ্র চোখ প্রথমে গিয়ে পড়লো ইনশিতার পেছনে লুকিয়ে থাকা ভীতু তুলির দিকে। আর্দ্রের রক্তিম চোখ দেখে মাথা নিচু করে ফেললো তুলি।
দৃষ্টি সরিয়ে ইনশিতার দিকে তাকাতে ইনশিতা বলতে শুরু করলো, ভাইয়া ছেলেটা আমাদের জিজ্ঞেস করেছিল এক রাতের রেট কত, আমাদের নাকি তুলে নিয়ে যাবে। তুলির দিকে হাত বাড়াতেই তুলি ছেলেটাকে থাপ্পড় মেরে দেয়। ছেলেগুলো আমাদের খুঁজছে তখন থেকে। চমকে উঠল তুলি। এই ছেলেটা আদ্র, মায়ের তথাকথিত আদ্র। দু চোখ বন্ধ করে হাত দুটো মুঠোয় চেপে নিল আদ্র। রাগে তীর তীর করে কাঁপছে তার সাহস হয়ে। চোখ মেলতে আতঙ্কে উঠল তুলি। এ কেমন মানুষ? আগলে নীলাভ চোখগুলো আরো সুন্দর লাগে। কারোর আগে পেয়েছে তো সুন্দর হয়। তুলির ভাবনায় ছেদ ঘটল স্পর্শ পেয়ে। মুখে তুলে হাতের মালিককে দেখার আগে তাকে অংশিতাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল মানুষটা। বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না তুলি। বুকের মধ্যে তোলপা শুরু হয়েছে, প্রচন্ড তোলপা। তার চাহনি জানান দিচ্ছে ইহা মুগ্ধতার চাহনি। সত্যি কি তাই? তার কিশোরী জীবনে কি আর আবারও পদার্পণ করেছে অজানা কোনো ভালো লাগা? সন্ধ্যার দিকে ইনশিতার সাথে হাতের জের এসেছে তুলি। ইনশিতাকে তার মা সব বলেছে। গোধূলি বেলায় মেয়েটাকে মনমরা হয়ে থাকতে দেখে ইনশিতার মনে হলো তুলিকে নিয়ে ঘুরে আসলে মন্দ হতো না। তুলিও ঘুরার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে উঠল। ছটফট করে লং একটা কালো জামা গলা স্কার্ফ পেঁচিয়ে বেরিয়ে পড়লো ইনশিতার সাথে। ভালোই লাগলে ঘুরেছিল ইনশিতার সাথে, কিন্তু বিপত্তি ঘটলো কিছু ছেলের জন্য। তিনটা ছেলে কিছু সময় থেকে ফলো করে যাচ্ছে তুলিও ইনশিতাকে। শুধু ফলো করে ক্ষান্ত হয়নি, এক পর্যায়ে পথ রুখে দাঁড়ালো ছেলেগুলো। মুখ থেকে ছিটকে আসছিল মদের বাজে গন্ধ। ইনশিতাও তুলি আটকিয়ে চলে যাওয়ার পথে তিনজনের মধ্যে একজন বলে উঠল তিক্ত কথাগুলো যা সহ্য করতে পারছে না তুলি। সাথে সাথে সজোরে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গায়ে। বয়ার্ত চোখে তাকালো ইনশিতা। তুলি যে রাগের ঠেলায় বুলবু করে বসেছে, তার জন্য নির্মম পরিণতি সহ্য করতে হবে। তার মস্তিষ্ক ধারণ করতে কোনো উপায় না পেয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে দৌড়াতে ফোন করে ভাইয়াকে জানালো সবকিছু। ভাগ্য ভালো কাছাকাছি কোথাও বন্ধুদের সাথে আড্ডায় মত্ত ছিল আদ্র। গাড়ি বাড়ি দাঁড়িয়ে তুলির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বসেছে আদ্র। এই তীক্ষ্ণ চাহনির জন্য তুলির প্রাণ পাখি উড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আচমকা আদ্রর পেছনে ছেলেগুলো দেখে বয়ার্ত চোখে তাকালো তুলি চোখে চোখ রেখে আদ্র যেন কোনো ঘরে চলে গেল। আদ্র যে এইভাবে রোবট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলে ডাক দিয়ে উঠল ইনশিতা। মুহূর্তে পেছনে ফিরে লাথি বসিয়ে দিল ছেলেটার পেটে। বাকি ছেলে দুটো পেরে উঠছে না আদ্রর সাথে, ভয়ঙ্করভাবে ছেলেগুলোকে মারছে। আদ্র চেহারা দেখে কেঁপে উঠলো ছেলেগুলো। পা জড়িয়ে বলে উঠলো, ক্ষমা করে দেন ভাই, আপনার বোন আমরা জানতাম না, ক্ষমা কইরা দেন। আমার বোন বলে ক্ষমা চাইছি, তারপর অন্য কোনো মেয়ের সাথে সেম কাজটাই করবি? কে হাতটা বাড়িয়েছিলে? কাতর চোখে তাকালো ছেলেগুলো। আদ্র রাগ বেড়ে গেল দ্বিগুণ। চিৎকার করে বলে উঠলো, কে হাত বাড়িয়েছিলি ওর দিকে? ছেলেগুলো কোনো জবাব দিচ্ছে না। ইনশিতার দিকে দৃষ্টি দিতে ইনশিতা দেখিয়ে দিল ছোট কোন ছেলেটা হাত বাড়িয়েছিল। সাথে সাথে ভয়ঙ্কর আর্তনাদ করে বেশি আসলো ছেলেটার। হাত ব্যথায় কাতরাতে লাগলো শুধু রাস্তায় পড়ে। ভয়ে কেঁপে উঠলো বাকি দুজন। রাগে আরো জোরে জোরে মারতে লাগলো আদ্র। ঢোক গিলল তুলে। আর তার কাছে মনে হচ্ছে আদ্র কোনো ফাইটার। তার মনে এখন জানতে চাইছে আদ্র আসলে কি। মনের প্রশ্ন মনে জমিয়ে না রেখে এমন পরিস্থিতিতেও ইনশিতাকে প্রশ্ন করে বসলো, আদ্র ভাইয়া কি করে আপু? হাসলো ইনশিতা। চোখে মুখে বিস্ময় নিয়ে জবাব দিল, ভাইয়া একজন ডক্টর। আদ্রের দিকে তাকালো তুলে। অবস্থা কাহিল। রাস্তায় পড়ে থাকা ছেলেগুলোর। ইস, কি হাল করেছে ছেলেগুলো। ডক্টর হয়ে এত নির্দয়, তাহলে জনগণের সেবা করবে কে? আদ্রকে কোনোভাবে ডক্টর মনে হচ্ছে না তার। তুলি ধারণার মতে ডক্টররা হবে সাদাসিধে সরল মানুষ, দেখতে হবে পুরো গম্ভীর টাইপ। কিন্তু আদ্র সে তো রাগী সুদর্শন যুবক। তুলির মতো আদ্র নায়ক হওয়া উচিত ছিল। ডুসুম পাইটের জন্য একদম পারফেক্ট ছিল আদ্র। কি করলো এটা আদ্র? বেচারি তুলির এত বছরের ধারণাটাই পাল্টে দিল। তুলির মন এখন চিরতর চিৎকার করে বলতে চাইছে, এটা আপনি কি ঠিক করেননি আদ্র ভাইয়া? একদম ঠিক করেননি। তিনজন ছেলে আসতে আদ্র বলে উঠলো, ওদের হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো নিবিড়। আর হ্যাঁ, খেয়াল রাখবি নেক্সট টাইম ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় কিনা। যদি এমন কোনো কথা তোদের কারো কানে পৌঁছায়, হসপিটাল নিয়ে যাওয়ার অবস্থাও রাখবি না। প্রচণ্ড পেট ব্যথা করছে তুলির। গাড়িতে করছিল, কিন্তু ব্যথার চেয়ে আদ্রের চেয়ে ভয়ঙ্কর রাগের প্রভাবটাই মনে বিরাজ করছিল অধিক। রুমে এসে পেট ব্যথার কারণ বুঝতে পেরে লজ্জায় নত হয়ে পড়েছে সে। ড্রেস পাল্টিয়ে নিয়েছে, কিন্তু কোনো প্যাড নেই তার কাছে। ইনশিতাদের কাছে যে চাইবে সেই পরিস্থিতিও নেই। পেট ব্যথা নিয়ে গাপটি মেরে শুয়ে রইল তুলি। দরজা টোকা পড়তে কিছুটা নড়ে উঠলো। চেয়ে দেখলো আমরে হাতে একটা ব্যাগ। কাছে এসে ব্যাগটা রেখে বলে উঠলো, আমাদের বলতে পারতিস তুলি, এভাবে ব্যথা নিয়ে থাকা যায় বোকা মেয়ে? কষ্ট হচ্ছে না তোর? ভাইয়া না দেখলে তুই তো আমাদের বলতি না। ভাগ্যিস ভাইয়া বুঝে নিয়েছে আর প্যাড ও ওষুধ পাঠিয়েছে।
থমকে গেল তুলি। অতিশয় লজ্জায় ঘিরে ধরল তার মনে। কেন আদ্রর চোখে পড়লো এটা ভাবতে লজ্জায় মেরে যাচ্ছে সে। ব্যাগ থেকে প্যাড নিয়ে চেঞ্জ করে এসে বিছানায় বসতে মুচকি হেসে এক গ্লাস গরম দুধ বাড়িয়ে দিল আমরিন। দুধের গ্লাসটা হাতে নিয়ে কিছুটা অবাক হলো তুলি। কই, দুধের গ্লাস তো ছিল না, হয়তো আমরিন নিয়েছে। গরম দুধ ওষুধ খেয়ে স্বস্তি ফিল করছে তুলি। মনে মনে হাজারো ধন্যবাদ জানালো আদ্রকে। এক মুঠো ভালো লাগা ও সৃষ্টি হলো আদ্রর প্রতি। মানুষটাকে যতটা নির্দয় ভেবেছিল একদম তেমন না, কেমন যেন রহস্যময়। সকালে সূর্যের কিরণ ছুঁয়ে দিয়ে যাচ্ছে তুলির চোখে মুখে। আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলো তুলি। প্রশান্তির এক ঘুম হয়েছে। পিরিয়ডের নিয়ে এই প্রথম হয়তো এত ভালো ঘুমাতে পেরেছে তুলি। সারাক্ষণ পেট ব্যথায় কাতরালেও ফিরে দেখার জন্য কেউ ছিল না। নির্ঘুম রাত কাটতো, কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়তো। একেবারে গোসল সেরে নিল তুলি। হালকা গোলাপি কালারে একটা 3 পিস পরে নিল। কেন যে তার মন চাইলো একটু সাজতে। নিজে শ্যামলা রং নিয়ে কখনো আফসোস হয় না তুলি। তার কাছে মনে হয় সবাইকে আর শ্যামবর্ণ হতে পারে, সে হতে পেরেছে, তাই বা কম কিসে। হালকা গোলাপি কালারের লিপস্টিক লাগিয়ে নিল ঠোঁটে। নিচে নেমে এসে দেখলো অলরেডি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাইকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসলো তুলি। দ্রুত বেগে কেউ তার পাশের চেয়ারে চমকে উঠলো সে। চোখ ফিরিয়ে তাকাতে দেখে মন জুড়িয়ে গেল। আদ্র বসেছে তার পাশে। মায়ের দিকে তাকিয়ে আদ্র বলে উঠলো, তাড়াতাড়ি নাস্তা দাও মা, আজ ইমার্জেন্সি আছে হসপিটালে, লেট করা যাবে না। নাস্তা দিতে নিলে আদ্র মিসেস সায়েরাকে থামিয়ে বললেন, স্পেশাল ওষুধ থেকে আগে দাও মা, ছোটদের আগে দিতে হয় মা, জানো না মা। মৃদু হাসলো সবাই। তুলি ব্যাককল বনে গেল। সে কি এতটাই ছোট নাকি রাক্ষস যে এভাবে বলা হলো। সায়রা বেগম তুলির প্লেটে নাস্তা দিলেন। আদ্র নিজেই নিয়ে নিল নিজের খাবার। চেয়ারে বসে সায়রা বেগম বলে উঠলেন, 11টার দিকে ফিরবি তো আদ্র? আজ তো তুলিও আরমিনকে তোর কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার কথা। নিয়ে যাব মা, রেডি হয়ে থাকতে বলবে দুজনকে। বিস্মিত হয়ে পড়ল তুলি। সায়রা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কলেজে ভর্তি হব মানে? মানেটা খুব সোজা, এখন থেকে তুমি এখানেই থাকছ। পাশ থেকে খাবার খেতে খেতে কথাটা বলে উঠল আদ্র। সায়রা বেগমও হেসে বললেন, আদ্র ঠিকই বলেছে তুলি, তোর মামা আমায় ফোন দিয়েছিল। ভাইয়া কাঁদছিলেন তোর জন্য। উনি ওনার ভুল বুঝতে পেরেছে। ভাইয়া চাইছে তুই আমাদের এখান থেকে স্টাডি কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত কর। চোখের কোণে পানি চিকচিক করছে তুলি। তার কানেই বিশ্বাস করতে পারছে না তার মামা এমনটা চেয়েছে। কৃতজ্ঞতা ভরে গেল মনটা মামার জন্য। ফিরতে চায় না সেই শহরে, মুখোমুখি হতে চায় না আহাদ ও ঝুমুর। হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে জাগলো তুলির মনে। আদ্র উঠে যেতে নিলে প্রচণ্ড জোরে তুলে বলে উঠলো, আমাকে হসপিটালে নিয়ে চলুন আদ্র ভাইয়া। তুলে এমন কথায় চোখ বড় বড় করে তাকালো সবাই। আদ্রও দাঁড়িয়ে পড়লো। সবার দিকে তাকিয়ে জিভ কাটলো তুলি। হিহি করে হেসে বলল, আসলে আমি না জীবনও হসপিটালে যাইনি। আমার খুব ইচ্ছে হসপিটাল দেখার। আরেক দফা অবাক করে দিল সবাইকে। হসপিটাল কম বেশ সবারই যাওয়া হয় ডক্টর দেখানো সুবাদে। তুলি কথাটি সত্যি খুব বিস্ময়কর। সায়রা বেগম আদ্রকে ইশারা করে বললেন নিয়ে যেতে। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে তুলি। আদ্রকে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির দরজায় মেলে বসতে নিলে থামিয়ে দিল আদ্র। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠল, গলায় পেঁচিয়ে পড়ো ওড়নাটা। ব্রুকুটি করে বলে উঠল তুলি, কেন ভাইয়া, ওনা তো সঠিকভাবেই দিয়েছি। মুহূর্তে রেগে গেল আদ্র। চোখ কটমট করে তুলির দিকে দৃষ্টি তাক করে দাঁত চেপে বলল, সঠিকভাবে দিলে গলার তিলটা দেখা যায়। মানুষকে দেখানোর দান্দা হলে আমি তোমাকে নেব না তুলি। প্রচণ্ড জোরে ধুক করে উঠল তুলির বুকের বাঁ পাশটা। আবারও তুলা ডাক। লজ্জা মাখা মুখ নিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল সে। আদ্র অন্যদিকে তাকিয়ে আছে। গাড়ির দরজা লাগানোর আওয়াজে কানে আসতেই মুচকি হাসলো আদ্র। শীঘ্রই গিয়ে বসে পড়লো ড্রাইভিং সিটে। তুলির মন চাইলো আদ্রকে রাতের জন্য ধন্যবাদ জানাতে। পরক্ষণে মনে হলো আদ্র নিজেই তো দিতে পারত, কিন্তু আরমিনকে পাঠিয়েছে যেন তুলে অস্বস্তিতে পড়তে না হয়। করাটা বুঝতে শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জোরে। হাসি মুখে আর চোখ আদ্রর দিকে তাকাতে দেখলো আদ্র মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। এত নীরবতা ভালো লাগছে না তুলি, তাই মুখ ফসকে বলে উঠলো, মায়ের কাছে শুনেছি ছোটবেলায় আমি পুকুরে পড়ে যাওয়ায় আপনি অনেক কেঁদেছিলেন। এখন কি আর আমার জন্য কাঁদেন না আদ্র ভাই? থেমে গেল গাড়ি। আদ্র দৃষ্টি নিবদ্ধ হলো তুলির দৃষ্টিতে। তুলি মাথা নত করে ফেললো। বুঝতে পেরেছে ভুল প্রশ্ন করে বসেছে। কোনো জবাব না পেয়ে মাথা তুলতে চোখ পড়লো আদ্র ছোটের কোণে থাকা হাসি আর নীলাপ চোখের মুগ্ধতা। আদ্র দৃষ্টি সরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠলো, এখন আর কান্না করি না, কারণ তুলা উড়ে যাওয়ার নেই আর কোনো প্রক্রিয়া।
যদি বলি আপাতত মুগ্ধ হয়েছে আমি, আপনি কি বিশ্বাস করবেন আদ্র? যদি বলি মন হারিয়েছে, আপনি আমার মনটা খুঁজে দেবেন ডক্টর আদ্র? মুগ্ধ হয়েছে আপনাতে, মন হারিয়েছে আপনার মনের খুঁজে। খুব মিস করছি তোমাকে। পুরো 10 দিন 10 মাস মনে হয়েছে প্রহরগুলো কাটানো সত্যি খুব কষ্টসাধ্য ছিল। একটা মেয়ের শ্রুতিমধুর কণ্ঠের কথাগুলো বেশি এলো মোবাইল থেকে। স্তব্ধ হয়ে বসে রইল তুলি চেয়ারে। অজানা এক কষ্টে অন্তর মুচড়ে উঠেছে বারবার। ডাগর ডাগর চোখ দুটোতে টলটল করছে পানি। তুলির কিশোরী মন তবে কি আবারও ছেয়ে যাচ্ছে আদারে? আবারও ভয়েস মেসেজটা চালু করলো তুলি। কর্ণধার হওয়ার প্রত্যেকটা শব্দ যেন খুবই বিষাক্ত। এত মিষ্টি স্বর মেয়েটার, তবুও যেন তুলির কাছে বিষাক্ত কিছু শব্দ। তুলির হৃৎপিণ্ড আঘাত করেছে অনবরত। তুলি নিজেও অনুভব করতে পারছে না কেন হচ্ছে তার এত কষ্ট। কিছুক্ষণ আগে আদ্রর সাথে হসপিটালে এসেছে তুলি। ইমার্জেন্সি অপারেশন থাকায় তুলিকে ক্যাবিনে বসিয়ে দিয়ে চলে গেল আদ্র। যাওয়ার আগে নিজের মোবাইলটা দিয়ে গেল তুলির কাছে, যেন তুলি বোরিং ফিল না করে। কড়া গলা নিষেধ করে গেছে রুমের বাইরে না যাওয়ায়। তুলিও বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে পালন করেছে আদ্রর আদেশ। মোবাইল আদ্রর একটা ছবিতে চোখ আটকে গেল তুলি। সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন ছিল। তখনই ভয়েস মেসেজটা এলো। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভয়েসটা অন করতে শুনতে পেল কোনো এক মেয়ের আদ্রর প্রতি প্রকাশিত অনুরাগ। খানিক সময় পর কেবিনে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে তার খুশি উপচে পড়ছে। হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে। চঞ্চল তুলিকে বিষণ্ণ অবস্থায় দেখে বুকটা কেঁপে উঠল আদ্রর। বড় বড় ফাঁ ফেলে তুলির কাছে এসে পড়লো হাঁটু গেড়ে। নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করলো, কি হয়েছে তুলি? আদ্রর দিকে দৃষ্টি স্থির করে অসহায় স্বরে জবাব দিল, কেন যে ভালো লাগছে না আদ্র ভাইয়া, আমার বাসায় নিয়ে চলুন প্লিজ। ব্রু কুচকালো আদ্র। সকালবেলাও কত এক্সাইটেড ছিল, হঠাৎ আবার কি হলো মেয়েটার? কথাটা ভেবে উঠে দাঁড়ালো আদ্র। নিজের ফোন হাতে নিজেই চোখে পড়লো ভয়েস মেসেজটা। থম মেরে রইল কিছুক্ষণ। শব্দগুলো কানে পৌঁছাতে তুলির দিকে তাকিয়ে মুচকি হাসলো। নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে তুলির উদ্দেশ্য করে বলে উঠল, চলো। বাসায় এসে রুমে দরজা বন্ধ করে বসে আছে তুলি। কিছুই ভালো লাগছে না তার। বসন্ত সৌন্দর্যও আজ তার মনে ধরছে না। এক ফালি রোদ্দুরও চায় না তুলির। তার তো একরাশ ভালোবাসা ও এক মুঠো শান্তির প্রয়োজন। 17 বছরের একটা মেয়ের আর কি বা চাওয়ার হতে পারে এর চেয়ে বেশি? দরজায় কখন থেকে কড়া নেড়ে যাচ্ছে কেউ। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তুলি। দরজা মেলতে চোখ পড়লো আদ্র রক্তিম চোখ। তুলি কিছুটা পিছিয়ে যেতে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল আদ্র। পেছন ফিরে কষিয়ে এক থাপ্পড় মারলো তুলির গালে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়ন আদ্রর দিকে তাকালো তুলি। নিজের চোখের জল কিছুতে আটকে রাখতে পারলো না আর। ডুকরে কেঁদে উঠলো শব্দ করে। হাতটা ধরে নিজের বুকটা টেনে নিল আদ্র। আদ্রর বুকে গুটি ছুটি মেরে রইল তুলি। চোখের পানি নাকের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে আদ্র সাদা শার্টটা। হেঁচকি তুলতে তুলতে বলে উঠল, আপনি আমাকে মারলেন কেন আদ্র ভাইয়া? মারলাম কোথায়? আমি তো আদর করলাম। গায়ে বসন্তের হাওয়া লেগেছিল, হাতটাও বেশ চুলকাচ্ছিল। ভাবলাম তোমাকে একটু আদর করে দেখি। স্টুপিড একটা। দরজা লাগিয়ে রেখেছিলে কেন? কখন থেকে ডাকছিলাম, কোনো খেয়াল আছে? কথাটা বলে তুলিকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিল আদ্র। ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল তুলি। পড়ে যেতে নিলেও কোনোভাবে সামলে নিল নিজেকে। অবাক ও লজ্জা যেন তার চিরসঙ্গী হয়ে উঠল মুহূর্তে। ভাবতে সারা শরীরে শিউরে উঠেছে তুলি যে আদ্র বাহুতে আবদ্ধ ছিল কয়েক মিনিট। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো প্রচণ্ড গতিতে। এ কেমন শিহরণ, এ কেমন অনুভূতি! ছোট তুলি যেন নিমিষেই লজ্জায় লুটিয়ে পড়বে ভাব। তুলির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো আদ্র। নিজের শার্টের বুকের কাছের অংশটা দেখে রাগী কণ্ঠে বলে উঠল, দরজা বন্ধ করে আর কখনো পেতনির মতো বসে থাকলে ছাদ থেকে ফেলে দিব আমি। একটুখানি একটা মেয়ে, অথচ ভাব এমন যে রানী এলিজাবেথ। এখনো নাক দিয়ে পানি পড়ছে আর উনি দরজা বন্ধ করে বুঝায় ওনার প্রাইভেসি দরকার। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে। আর হ্যাঁ, চোখে যেন কাজল না দেখি। দেখলে ময়লা পানিতে চুবিয়ে মারবো তোমাকে। কথাগুলো বলে একটুখানি সময়ও দাঁড়ালো না আদ্র। তুলি তো ভীষণ চমকিত আদ্র কথা শুনে। কি বলে গেল এসব আদ্র? মারার হুমকি দিয়ে গেল। চোখে কাজল দিলে ওনার কি সমস্যা? এখন কি ওনার জন্য আমার সাজাও নিষিদ্ধ? কথাগুলো ভেবে মিনমিন স্বরে বলে উঠল, আপনি ভীষণ খারাপ আদ্র ভাই। আপনিও তো নির্দয় পাষাণ একজন মানুষ, কিন্তু আমার মনটা যে তা মানতে নারাজ। নিচে এসে আমরিনের পাশে দাঁড়ালো তুলি। আদ্র বসে বসে ফোন কাটছিল। কারো আসার শব্দ পেয়ে মুখ তুলে এক পলক চাইল তুলির দিকে। ফোনটা পকেটে ঢুকিয়ে চুলগুলো টেনে নিল পেছনে। তুলিও আমরিন গাড়ির পেছন সিটে বসতে আদ্র বসে পড়ল তুলির সাথে। সাথে সাথে অজানা কিছু অনুভূতি গ্রাস করে নিল তুলিকে। আদ্র স্পর্শে বজ্রপাতের ন্যায় ছলকে উঠল সারা শরীর। আমরিনের দিকে একটু চেপে বসতে নিলে আদ্র গম্ভীর স্বরে আসতে বলে উঠল, থাপ্পড়টা মনে হয় তেমন লাগেনি। নাড়াচড়া করছো কেন? সমস্যা নেই। আদ্রর গায়ের জোর এত কম না, পরের বার সবটুকু শক্তি দিয়েই দেব।
হঠাৎ মনে পড়লো তুলি সেদিনের রাতের কথা, ভয়ে আটকে উঠলো। এই লোকের গায়ে যে জোর, তুলি ওই দিন রাতে বুঝিসনি। আর থাপ্পড়টাও কম ছিল না। চুপচাপ হয়ে বসে থাক তুলি, মনে মনে কথাগুলো বলে একদম চুপ হয়ে আদ্রর সাথে বসে রইল। আকস্মিক নিজের হাতে কারোর হাতের ছোঁয়া অনুভব করতে শীতল স্রোত বয়ে গেল তুলির মেরুদণ্ড বরাবর। এটা কি তুলির মনের ভুল নাকি কোনো হ্যালুসিনেশন? চোখ ফিরে আদ্রর দিকে চাইল। আদ্র বাড়িয়ে তাকিয়ে তার হাতের মুঠোয় তুলির এক হাত আর আমরিনের অগোচরে মুঠো বন্দি করে নিয়েছে আদ্র। তুলিকে একটু কাছে টেনে কানের কাছে ধীরে কণ্ঠে বলে উঠল, থাপ্পড়ের জন্য সরি ছোট্ট তুলি। আদ্রর গরম নিঃশ্বাসের উত্তাপ তুলির হৃৎপিণ্ডে তীব্র আঘাত হানতে সক্ষম। অজানা এক ঘোরে ডুবে গেল তুলি। মনে শুরু হয়েছে জ্বর। আদ্রর হাতের মুঠোয় বন্দি হাতটাও কাঁপছে মৃদু মৃদু। তুলির লজ্জায় নুয়ে যাওয়াটা মুখটা দেখে আলতো হাসলো আদ্র। হাতটা একটু শক্ত করে চেপে ধরে মাথা এলিয়ে দিল সিটে। উন্নাতে টান অনুভব করতে তুলি দুটো শুরু বুকের কম্পন বেড়ে গেল দ্বিগুণ। বিস্ফোরিত নয়নে আমরিনের দিকে চাইতে দেখলো আমরিনের কানে হেডফোন গুঁজে সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মনে সংযোজন নিয়ে আদ্রের উপর চক্ষু স্থির করলো তুলি। চমকে উঠলো, ভীষণ চমকে উঠলো। আদ্র তুলির ওড়না মুখের উপর দিয়ে সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। আজ ভয় তুলির হৃৎস্পন্দন থেমে যাবে। কি হচ্ছে এসব? মস্তিষ্কে কিছুটা ধারণ করতে পারছে না। ওড়না দিয়ে রাখতে আদ্রর মুখের ভঙ্গি বুঝে দায়ী হয়ে পড়েছে। দু চোখ বুঝে তুলিও মাথা এলিয়ে দিল সিটে। যা হবার হোক, এই মুহূর্তে হৃৎস্পন্দনে স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। কলেজে ভর্তি করে দিল আদ্র তুলি ও আমরিনকে। তুলি স্কুলে সায়েন্স বিভাগে পড়লো, এখন গ্রুপ চেঞ্জ করে নিয়ে চেয়েছিল, কিন্তু আদ্র করা নেই। সায়েন্স গ্রুপে পড়তে না চাইলে ভর্তি করবে না আদ্র। বেচারি তুলি মুখ পুড়ে সবার সামনে বলতে পারলো না বায়োলজিতে তার ভীষণ দুর্বলতা। হাস্যকর হলো ইহা তুলির কাছে ভয়ের অপর নাম। আদ্র চোখ রাঙানোতে শেষমেশ ভর্তি হলো তুলি। গেটের কাছে আসতে আমরিন বলে উঠলো, ভাইয়া রিমিদের বাসায় যাবো, আম্মুকে বলে এসেছি তুলিকেও সাথে নিয়ে যাব। তুলি আমার সাথে বাসায় যাবে, তুই গাড়ি নিয়ে চলে যা। বাসে চলে যাব আমি তুলিকে নিয়ে। চোখের আকৃতি বড় হয়ে এলো আমরিনে। সে কি ঠিক শুনলো যে আদ্র আহনাফ তার 27 বছরের জীবনে কখনো বাসে চড়েনি, সে নাকি আজ বাসে চড়বে? অবাক স্বরে আমরিন বলল, ভাইয়া তুমি বাসে চড়ো না তো কি হয়েছে, আর চড়বো? তুই তো বিপরীত দিকে যাবে, এতে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে। তার চেয়ে ভালো তুই গাড়ি নিয়ে চলে যা, আমি তুলিকে নিয়ে বাসে চলে যাব। তুলি বরাবরই নীরব দর্শক, কিন্তু তার আজ মন অজানা কোনো কারণে বেজে উঠছে সে খুশির ঝংকার। আদ্রর সঙ্গে বাসে যাবে ভাবতে কেন যেন অসংখ্য ভালো লাগা ছেয়ে গেল মন জোরে। আমরিন ভাইয়ের মুখের উপর আর কথা বলল না। তার ভালো করে জানা আছে তা ভাই রেগে গেলে আর নিস্তার নাই। বাসে উঠে চোখ কপালে উঠে গেল আদ্রর। একটা সিটও খালি নেই। কোনো মতে তুলিকে নিয়ে দাঁড়িয়ে রইল। তুলি ঠিক মতো দাঁড়াতেও পারছে না। বাসে ঝাঁকুনিতে বারবার পড়ে যাওয়া অবস্থা। একে তো এমন পরিস্থিতি, তার উপর কিছু ছেলে এসে দাঁড়ালো কাছে। মাথা তুলে আদ্রর দিকে অসহায় চোখে চাইল তুলি। নিমিষে কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল আদ্র তুলিকে। আষ্টে পিষ্টে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আদ্র। কোমরে আদ্রর হাতের ছোঁয়া তুলির মনটা নাড়িয়ে দিল। খামচে মুঠিতে পুড়ে নিল আদ্রর নীল জ্যাকেটের কিছু অংশ। আদ্র মুচকি হেসে মনোযোগ দিল তার দেওয়া তুলি নামের মেয়েটাকে আগলে রাখতে। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে তুলি, উদ্দেশ্য একটা ফুচকা খাওয়া। তখন বাস থেকে মাঝ রাস্তায় নেমে গেল আদ্র। তুলির দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বলল, চলো ফুচকা খেয়ে যাই তুলা। আদ্রর কথা শুনে মাথা দুলালো তুলি। বিস্মিত হয়নি সে, হবে বা কেন? অনেক ছেলেরাই ফুচকা পছন্দ করে। স্কুলেও তো দেখতো মেয়েদের আগে ছেলেগুলোই লাইন লাগিয়ে রাখতো স্কুল গেটে ফুচকা খাওয়ার জন্য। প্রথম দিকে বিস্মিত না হলেও পরক্ষণে হতে হলো যখন আদ্র মুখে হাসি টেনে বলল, ছোটোখাটো একটা প্রতিযোগিতা হলে কেমন হয় বলো তো, দেখি কত প্লেট ফুচকা খেতে পারো। কথাটা শুনে তুলি বোধহয় চাঁদ হাতে পেয়ে গেল। ফুচকা 1 প্লেট খেয়ে কখনো তার মন ভরে না। প্রতিযোগিতার উচ্ছিলায় তো অনেক প্লেট খাওয়া যাবে। উফ, সকালবেলা কষ্ট অনুভূত হলেও এখন তুলি খুশিতে লাফাতে ইচ্ছে করছে। হাতে ফুচকার প্লেট পেয়ে বেঞ্চে বসে পড়লো আদ্রর পাশে। গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার। বাসেই ফোন করে দিয়েছিল আদ্র। পুরো 3 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে তুলি ও আদ্র। চোখ মুখ লাল হয়ে গেছে শ্যামবর্ণ তুলির। আরেক প্লেট খাওয়া তুলির পক্ষে সম্ভব না, অথচ আদ্র খেয়ে যাচ্ছে। একটা ছেলে এত ফুচকা কেমনে খায়? কথাটা ভেবে উঠে দাঁড়ালো তুলি। ভিতরে জ্বলে যাচ্ছে তার, মাথা ঘুরাচ্ছে। চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে লাগলো দৌড় গাড়ির দিকে। বেবাচে খেয়ে গেল আদ্র। ডেকে তুললো তুলিকে। আদ্রর দিকে ফিরে বলে উঠলো তুলি, আমার ভীষণ পেয়েছে আদ্র।
তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ে তুলির পেছনে পেছনে গাড়িতে এসে বলল আদ্র। তুলি গাড়ি থাকা এক বোতল পানি গড় করে খেয়ে নিল। চোখ বড় বড় করে অবাক স্বরে বলল, আদ্র, তোমার না ভীষণ পেয়েছে, তাহলে এভাবে পানি খাচ্ছ কেন? এভাবে পানি খেলে তো এখানেই কাজ শেষ। আদ্র কথা মানে বুঝতে একটুও দেরি হলো না তুলির। এখন বুঝতে পারছে না তখন জালের ঠেলায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এই মুহূর্তে পালাতে পারলে বেশ হতো। কিভাবে আদ্রকে মুখ দেখাবে সে? নিজের ওড়না দিয়ে মুখ ডেকে লজ্জিত কণ্ঠে বলে উঠল, আমার ভীষণ পায়নি আদ্র ভাইয়া, আমার তো ভীষণ জাল লেগেছে। তুলির কথা শুনে পিক করে হেসে দিল আদ্র। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ঝাল লাগলে যে কেউ দৌড়ায় তা আজ প্রথম দেখলাম। তবে কথাটা কিন্তু সেই ছিল তুলা। আবারও হেসে দিল আদ্র। বিড়বিড় করে বলে উঠল তুলি, ছি ছি, কি বিব্রতকর পরিস্থিতি। একগাদা বই দেখে জ্বর ভাব চলে এসেছে তুলি। সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনসিতা ও আমরিন। নতুন বই দেখে আমরিনের তো মহা খুশি, কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল। তুলির দিক থেকে তাকিয়ে মিটমিট করে হাসছে ইনসিতা ও আমরিন। সায়রা বেগম যে ওদের জন্য কফি পাঠিয়েছে সে খেয়াল নেই কারো। মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত, কেউ ব্যস্ত অবলোকন করতে। একটু আগে আদ্র বইগুলো এনেছে। ড্রয়িং রুমের টেবিলে সার্ভেন্টকে বইগুলো রাখা ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল উপরে। তুলি তো বই দেখে অজ্ঞান অবস্থা। আদ্রর দিকে তাকানোরও সুযোগ পায়নি। সায়রা বেগম পাশে এসে বলল, হাসি মুখে বলে উঠল, বাহ আদ্র, দেখেছি তো ওদের বইও নিয়ে এসেছে, ভালোই হলো। এখন থেকে পড়া শুরু করে দে দুজন। ভালো জিপিএ পেতে হবে কিন্তু। সায়রা বেগমের কথা হয়তো কারোই কর্ণগোচর হয়নি। সায়রার দিকে চেয়ে তার চোখ গেল তুলির উপর। নিজের দুই মেয়ে এক ধমকে উঠলেন তিনি। কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি? তার বোকার মতো বসে আছিস কেন দুজন? তোদেরকে কি এখন সেরা বোকার অ্যাওয়ার্ড দেওয়া হবে যে এমন বান করে বসে আছিস? মায়ের ধমক বরকে গেল ইনসিতা ও আমরিন। মুচকি হেসে বলল, তোমার বোনের মাথা মেয়ের মাথায় হাত কেন আম্মু? দেখো না ছোট তুলি কি চিন্তিত। ইনসিতার কথা শুনে ঠিক হয়ে বসলো তুলি। সায়রা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তুই কি কোনো কারণে চিন্তিত? খালামণি, আমি বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত। দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে, এতগুলো কি পড়তে হবে? আর বায়োলজি 2টা পার্ট। বিষণ্ণ স্বরে কথাটা বলে উঠল তুলি। তুলির কথা শুনে ইনসিতা ও আমরিন জোরে হেসে দিল। মানুষ ম্যাথ, ইংরেজি, ফিজিক্স দুর্বল হয়, কিন্তু তুলি শেষ পর্যন্ত বায়োলজিতে ভীতি। ইনসিতা হেসে বলে উঠল, সমস্যা নেই তুলি, ভাইয়া খুব ভালো বায়োলজি পড়ায়, তোকে বরং ভাইয়া পড়িয়ে দিবে। মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। মুখে হাসি ফুটিয়ে বললেন, আদ্র তো সারাদিন হসপিটালে থেকে রাতে খুব টায়ার্ড থাকে। তার চেয়ে বরং খুব ভালো হবে আদ্রর ফ্রেন্ড সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে। শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায়। আমরিনও বলে উঠল, ঠিক আছে, ঠিক বলেছ আম্মু, আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে। ঠিক আছে, তোরা বস, আমি আবার কফি করে আনছি। তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্রের কাছে পড়তে পারবে শুনে, কিন্তু এখন আরো বেশি বিষণ্ণতায় ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে। তুলি নিজেই ঠাউর করতে পারছে না আসলে তুলির মন কি চায়। আদ্র নামটা শুনলেও প্রশান্তিতে বয়ে যায় হৃদয় জুড়ে। উপর থেকে সব কথাই শুনলো আদ্র। তার ছেলে হাসি হেসে চলে গেল রুমে। আজ খাবার টেবিলে আদ্রকে দেখতে পায়নি তুলি। আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে। সন্ধ্যার পর একবারও দেখা মেলেনি আদ্র। চারিদিকে নিকষ কালো অন্ধকার। তুলির চোখে এক ফোঁটাও ঘুম নেই। আদ্রকে দেখতে না পেয়ে ছটফট করছে তার মন। অন্য এক কারণেও মন চেয়ে আছে আমানিশা। আহানকে ফোন দিয়েছিল আজ অনেকবার, কিন্তু ফোন রিসিভ করেনি তুলি। কেন করবে? সে তো চায় না কোনো পিছুটান। আহানের প্রতি কৃতজ্ঞ ও তুলির কারণে বিয়েটা ভাঙলে হয়তো এখনো এখানে আসা হতো না তুলি, আর না কখনো আদ্র নামক মানুষের সাথে দেখা হতো। আর আহানকে একবারও তুলি ঝুমুরের কথা বলতে পারতো তুলিকে। এই কথাটা গোপন সত্যি তুলি কষ্ট দিয়েছে। বারবার বিষাদে চেয়ে গেছে তুলির ছোট্ট মন। হঠাৎ চোখের জল পাশের ব্যালকনিতে, খুবই কাছাকাছি ব্যালকনিটা। অন্ধকারে বসে আছে, থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে। হাতে জ্বলন্ত সিগারেট। বুক কুচকে তাকালো তুলি। কিছুটা কাছেই যেতে নিজে বারান্দার ড্রিম লাইটের আবছা আলোয় মানুষটাকে চিনতে একটু ভুল হয়নি তুলির। গলা শুকিয়ে গেলে তুলি শুকনো কণ্ঠে আলতো স্বরে ডেকে উঠল, আদ্র।
ডেকে নিজের মুখে নিজে চেপে ধরলো খুব জোরে। কি হচ্ছে তার এসব? ইদানিং সে আদ্রকে নাম ধরে সম্বোধন করে, না চাইতো মুখ দিয়ে শুধু এটাই চলে আসে। তুলি মিষ্টি স্বরে কানে এসে বাঁচতে হাতে সিগারেটটা ফেলে দিল আদ্র। উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো তুলির দিকে। হুট করে লাফ দিয়ে উপস্থিত হলো তুলির একদম কাছে। কেঁপে উঠলো তুলি। বারান্দা দুটো প্রায় কাছাকাছি ও খোলামেলা, যে কেউ অনায়াসে আসা যাওয়া করতে পারে একটি থেকে ওপরটিতে। নিজের এত কাছে আদ্র উপস্থিতি যেন তুলির শরীরে অজস্র শিহরণ জাগিয়ে তুললো। আস্তে আস্তে একদম এক কদম করে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকলো তুলি। সম্মোহিত চাহনি দিয়ে আদ্র দেয়ালে এক হাত ঠেকিয়ে চুকে পড়লো তুলির দিকে। হাতুড়ি পিঠা শব্দ হলো তুলির হৃৎপিণ্ডে, সেই সাথে হৃদয়ে শীতল স্রোত অনুভব করলো তুলি। তুলির দৃষ্টি মেয়েটার স্পন্দন স্পষ্ট করে কানে বাজতে। শ্যামবতী কন্যার মুখশ্রী চোখ বুলাবো আদ্র, কম্পনের দিকে ভয়ানক জ্বর। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। কোনো ক্রমে ভুল করা যাবে না আদ্র, মেয়েটা এখনো ছোট, তার অবুঝ মনে সুযোগ তুই নিতে পারিস না। কন্ট্রোল কর নিজেকে। মনে মনে কথাটা বলে তুলির উপর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র। তুলি এখনো দেয়ালের সাথে মিশে আছে, বুকে টিপ টিপ শব্দ হচ্ছে অনবরত। চোখ দুটো বুজে নিয়েছে সে কখন। তুলির কপালে আসা চোখগুলো কানের পেছনে পরম যত্নে গুছে দিল আদ্র। অস্পষ্ট গোর লাগা গলায় বলে উঠল, সবসময় আদ্র ডাকটাই যেন তোমার মুখে থাকে তুলি। আদ্র ব্যতীত যেন আর কোনো ডাকি এত মধুর ভাবে না আসে তোমার কণ্ঠ থেকে, নয়তো তোমার বোবা হয়ে থাকতে হবে চিরকাল। চোখ মেলে আদ্রর উজ্জ্বল পশা চেহারা দৃষ্টি নিক্ষেপ করে তুলে। ডাগর আঁখি দুটোতে বিরাজ করছে মুগ্ধতা, আদ্রর প্রতি মুগ্ধতা। আদ্র চোখ দুটোতে অদ্ভুত এক নেশা। প্রচন্ড বেগে বুকটা ধুক করে উঠল তুলির। তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিয়ে আলতো হেসে বলে উঠল আদ্র, মানুষকে মারাত্মক নেশায় ডুবিয়ে মুখ ফিরিয়ে নিলে চলবে? শাস্তি তো পেতেই হবে তুলা। চমকালো তুলি, কিছুই বুঝতে পারল না। আমতা আমতা করে প্রশ্ন করলো, কেমন শাস্তি? জবাব দিল না আদ্র। তুলি ডান হাতটা টেনে কামড় বসিয়ে দিল আঙ্গুলে। ব্যথা চিল্লাতে নিলে সেকেন্ডে তুলির মুখ চেপে ধরল আদ্র। তুলির চোখে চাহনিতে নিজের চোখ জোড়ায় রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আর কখনো উন্না ছাড়া যেন ব্যালকনিতে না দেখি। আশা করি কামড়টা তোমার স্মরণ করিয়ে দেবে। কথাটা শেষ করে আদ্র চোখের পলকে তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল নিজের ব্যালকনিতে। ধমকে রইল তুলি। ওন্না রুমে রয়ে গেছে খেয়ালই ছিল না তার। হুঁশ আসতে দৌড়ে গিয়ে ওন্না নিয়ে এলো রুম থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সিগারেট খেলে ফুসফুসে ক্ষতি হয়, ক্যান্সার হয়। আপনি কি ডাক্তার হয়ে এটা জানেন না ডাক্তার সাহেব? ক্যান্সার হলে তো মরে যেতাম, কিন্তু আমি তো এর চেয়েও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, যা ঘুমাতেও দেয় না, শান্তির নিঃশ্বাসও ফেলতে দেয় না। ধীর স্বরে কথাগুলো বলে রুমের দিকে পা বাড়ালো আদ্র। কণ্ঠে কেমন যেন বিষাদ মিশেছিল। তুলির দু চোখ ছোট করে তাকালো। আদ্র কথাগুলোর মাঝে এত রহস্য কেন? উনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না? আমার মস্তিষ্ক তো ওনার কথা ধারণ করতে পারে না। এখনই মিষ্টি স্বর তো এখনই আবার গম্ভীরতা। হঠাৎ দূরে যায়, আবার হঠাৎ কাছে এসে আমার হৃদস্পন্দনের চলাচল প্রায় থামিয়ে দেয়। অদ্ভুত আপনি আদ্র। আদ্র যাওয়ার পানে চেয়ে অস্পষ্ট স্বরে বলল উঠল তুলি। কলেজে ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 15 দিনের মতো হয়েছে। এই 15 দিন তুলিও আমরিনের নতুন নতুন বান্ধবী জুটিয়ে ফেলেছে। তুলিও আমরিনের মাঝে সময়ের স্রোতে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। গত 3 দিন ধরে আমরিনকে ওদের ক্লাসের একটা ছেলে ফেসবুকে প্রেম নিবেদন করছে। ছেলেটা দেখতে খারাপ না, কিন্তু তুলির কথা হলো ছেলেদের ফাঁদে কিছুতে পা দেওয়া যাবে না। আজকাল তলে তলে একাধিক প্রেম করে, আবার সুন্দরী মেয়ে দেখলে প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। ছেলেটা ক্লাসে ঢুকতে আমরিন ইশারা করে দেখালো তুলিকে। ব্রু কুচকে তাকিয়ে শয়তানি হাসি হাসলো তুলি। আমরিনের দিকে চেয়ে বলল, তাহলে পরীক্ষা করে দেখা যাক। আমরিনও দুষ্ট হেসে বলল, অবশ্যই। আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার কাছে আমাকে কেমন লাগে? যদি ভালো লাগে তবে কলেজ ছুটির পর কলেজের পেছনে গোলাপ গাছ থেকে একটা কালো গোলাপ এনে আমায় দিও। আমি তোমার অপেক্ষায় থাকবো। একটা কাগজ সুন্দর করে বাক্যগুলো লিখে কাগজটা ছুঁড়ে মারল ছেলেটার দিকে। একটু পেছনের দিকে বসায় কারোর চোখে পড়েনি তুলির এই কাণ্ডটা। কাগজটা গিয়ে ছেলেটার গায়ে পড়ল। ফিরে তাকাতে চোখ পিট করে চাইল তুলি। সাথে সাথে ছেলেটা দাঁত কেলিয়ে হেসে কাগজটা পকেটে ঢুকিয়ে নিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আমরে। তুলির হাত চেপে ধরতেই তুলি গলা ঝেড়ে বলে উঠল, দেখলি তো কেমন ছেলে? তুই যে পাশে আসিস তাও তো তোয়াক্কা করেনি। তার জন্যই পরীক্ষাটা করা। শালা অসভ্য ফোলা হ্যাতেরে তো আমি ছাড়ুম না। একেবারে ছুটি হোক, কলেজটা জুতা পিটা করবো ফাজিল ফোলারে। তুলির কাঁধে মাথা হেলিয়ে আমরিন ঠোঁট ভেঙে বলল,
ঠিক বলছিস দোস্ত, অসভ্য পোলার প্রেমে যদি আমি ডুবে যেতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত, বরং ভয়ঙ্কর সর্বনাশ। এই পোলারে তুই আর আমি মিলে আজকে উচিত শিক্ষা দেবো। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র, কালো শার্ট, চোখে সানগ্লাস, অস্থির এক লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে ফেসবুক স্ক্রল করতে মগ্ন। কিছু মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রর দিকে, চোখ মোবাইলে নির্বিদ্ধ থাকলেও কারো কারো নজর যে নিজের উপর তা ঠিকই অনুধাবন করতে সক্ষম আদ্র। মুচকি হেসে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল। আমরিনও তুলির অপেক্ষায় ছিল এতক্ষণ। এদিক দিয়ে বাসায় যাবে, তাই ভাবছিল তুলিও আমরিনকে সাথে নিয়ে যাবে। তিনটা দিন তুলিকে দেখেনি তার আঁখি দুটো। সেমিনার থেকে ফিরে সোজা কলেজের সামনে হাজির। তৃষ্ণান্ত চোখ দুটো সামনের দিকে তাক করতে চড়চড় করে রক্ত উঠে এলো আদ্রর মাথায়। চোখ দুটো তীব্র লাল হয়ে এলো। হাত মুঠ করে নিজের চুলগুলো টেনে গাড়িতে খুব জোরে ঘুষি বসিয়ে দিল। এমন কাণ্ড দেখে গাবড়ে গেল মেয়েগুলো। তাড়াতাড়ি ফাঁফ চালিয়ে সরে গেল সেখান থেকে। ক্লাসে ছেলেটা সত্যি গোলাপ নিয়ে হাজির আমরিন ও তুলির সামনে। গোলাপটা তুলির দিকে বাড়িয়ে রেখেছে 5 মিনিট যাবৎ। মুখ চেপে হাসছে তুলি। চোখ কটমট করে রাগী কণ্ঠে বলে উঠল আমরিন, এই ছেলে তোমার লজ্জা করে না? আমাকে প্রপোজ করে আবার আমার বেস্টিকেই ফুল দিচ্ছ। একটু হাসলো ছেলেটা। এক হাত দিয়ে মাথা চুলকে বলল, লজ্জা কিসের? তুমি আর তোমার বেস্টি তো একই, একজন আমার গার্লফ্রেন্ড হলেই হয়। দপ করে জ্বলে উঠল আমরিন। পায়ের জুতা খুলে ছেলেটাকে মারতে নিলে তুলির বাধা দিয়ে বলে উঠল, দোস্ত আমি কখনো কালো গোলাপ দেখিনি রে। বেচারা কত কষ্ট করে চুরি করে গোলাপটা এনেছে। এই ছেলে গোলাপ দিয়ে দাও আমায়, তারপর খাও আমরিনের জুতা পেটা। হেব্বি মজা কিন্তু। এ আমরিন কষিয়ে দিস। ছু মেরে গোলাপটা হাতে নিতে তুলে ছিটকে পড়লো মাটিতে। তুলিকে পড়তে দেখে আতঙ্কিত নয়নে চাইলো আমরিনও ছেলেটা। মাথা তুলে ভাইয়ের লাল বর্ণের চোখ দেখে পিলে চমকে উঠলো আমরিন। থরথর করে কাঁপতে লাগলো। জুতা ওতে হাত থেকে পড়ে গেছে ছেলেটা সেই কখনই পরাগ ফার। তুলির দিকে দৃষ্টি দেখে আদ্র আমরিনের উদ্দেশ্য করে বলে উঠলো, গাড়িতে গিয়ে বস। অসহায় চোখে তুলির দিকে চেয়ে দৌড় মারল আমরিন। বিস্ময়ের অভিভূত তুলি, চোখে অজস্র ভয়। এক হাঁটু গেড়ে তুলির কাছে আসে বসলো আদ্র। হাত বাড়িয়ে তুলির লাল হয়ে যাওয়া গালটা স্পর্শ করলো। জ্বলে উঠলো গালটা। চোখ চাপিয়ে নেমে এলো জল। দাঁড়িয়ে পড়লো আদ্র। রাগটা বজায় রেখে বলে উঠলো, উঠে দাঁড়া। তুলি কোনো রেসপন্স করলো না। থাপ্পড়টা এতই জোরে লেগেছে যে কানটা ও জিম ধরে আছে। তুলির সাহস দেখে প্রচণ্ড মেজাজ খারাপ গরম হয়ে গেল আদ্রর। আমি কি বলেছি তোর কানে ঢুকেনি? সাহস বেড়ে গেছে তাই না? হাত পা কেটে ফেলবো তো। উঠে দাঁড়া বলছি। আদ্রর উচ্চস্বরে ধমকে কেঁপে উঠল তুলি। বহু কষ্টে উঠে দাঁড়াতে হাতের কুনোয় ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো আদ্র। চোয়াল শক্ত করে বলে উঠল, আজ তোকে গোলাপ পিষে খাওয়াবো। কালো গোলাপের শখ আজীবনের জন্য মিটিয়ে দিব।